নমস্কার বন্ধুরা, সাসপেন্স ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। গত দুদিন আমরা আপনাদের হরর সাসপেন্স প্রেজেন্ট করে এসেছি, তাই এবার আমরা ডিসাইড করেছি যে হরর সাসপেন্সটা অ্যাডভেঞ্চার সাসপেন্সে করা হবে। তাই টিম সাসপেন্স ফ্যান্টাসির বিশেষ নিবেদন স্যার আর্থার কনেন ডয়েলের লেখা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যান গল্প পাঠে শার্লক হোমসের চরিত্রে এবং আরও কিছু চরিত্রে আমি পার্থিব, ডক্টর ওয়াটসন এবং মিস্টার কিউবিটের চরিত্রে স্বপ্নিল বাসু। এছাড়া গল্পের সাউন্ডস্কেপ ডিজাইন, পোস্টার ডিজাইন এবং গল্পের সূত্রধার প্রিয়াংশু ঘোষ। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দি ডান্সিং ম্যান প্রথম পর্ব। একটি রাসায়নিক পাত্র বকযন্ত্রের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে সামনের দিকে সরু পিঠ বেঁকিয়ে হোমস কয়েক ঘন্টা চুপচাপ বসেছিলেন, মাথা বুকের কাছে নোয়ানো। বিশেষ দুর্গন্ধযুক্ত একটি বস্তু সেখানে মিশ্রিত হচ্ছিল। ওভাবে তাকে দেখে ওয়াটসনের মনে হচ্ছিল যেন কোনো পাখি, ডানা ধূসর, মাথা কালো। হোমস হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলে উঠলেন, তাহলে ওয়াটসন, তুমি ঠিক করলে যে দক্ষিণ আফ্রিকায় টাকা খাটাবে নাকি? বিস্ময়ে চমকে উঠলেন ওয়াটসন। অবশ্য হোমসের অভ্যাস সম্বন্ধে ওয়াটসনের সঠিক ধারণা ছিল, কিন্তু তাহলেও তার এ একান্ত ব্যক্তিগত ব্যাপারটা কিভাবে বন্ধুটির দৃষ্টিগোচর হলো তা একেবারেই ওয়াটসন বুঝতে পারলেন না, এবং তিনি বলেই ফেললেন, কি করে তুমি বুঝলে? টুলের ওপর ঘুরে বসে হোমস বললেন, তাহলে তুমি স্বীকার করছো ওয়াটসন যে তোমাকে চমকে দিতে পেরেছি? হোমসের চোখে কৌতূহলের ঝিলিক আর হাতের টেস্ট টিউবটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওয়াটসন বিস্মিত স্বরে বললেন, হ্যাঁ, সত্যিই তাই। কথাটা তোমায় দিয়ে লিখিয়ে সই করিয়েও নিলে হয়, কেন? কারণ 5 মিনিট পরেই তুমি বলবে যে অতি সাধারণ ব্যাপার একটা। ওয়াটসন বললেন, কখনো না, কখনোই আমি তা বলবো না। টেস্ট টিউবটা তাকে রেখে দিয়ে হোমস বলতে শুরু করলেন, যেন কোনো প্রফেসর লেকচার দিচ্ছেন। সহজ সরল কয়েকটা ঘটনা যখন পরস্পর সম্বন্ধ হয়ে থাকে, একটি পুরো চিন্তাধারা গড়ে তোলে, তখন আর কঠিন হয় না। আর যে ক্ষেত্রে যদি মাঝখানের যোগসূত্রগুলো বাদ দিয়ে কেবল মাত্র শুরুটা আর সিদ্ধান্তটাই বলা হয়, তাহলে দিব্যি চমকের সৃষ্টি করা যায়। তোমার বাঁ হাতের তর্জনী আর বুড়ো আঙুলের মাঝখানে খাঁজ লক্ষ্য করে আন্দাজ করা কঠিন নয় যে সামান্য যে টাকা তোমার কাছে আছে সেটা তুমি এইভাবে খাটাবে নাকি সেটা ঠিক করছো। ওয়াটসন বললেন, আমি তো কোনো যোগসূত্রই লক্ষ্য করছি না। হয়তো করছো না, হোমস নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, কিন্তু সত্যি যে একটা নিকট যোগসূত্র আছে তা এক্ষুনি তোমায় বুঝিয়ে দিচ্ছি। অত্যন্ত সহজ সেই চিন্তাধারার হারানো অংশগুলো হচ্ছে এই। পয়েন্ট নাম্বার 1, কাল রাতে যখন তুমি ক্লাব থেকে বেরো, তোমার বাঁ হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখানে খড়ির দাগ ছিল। পয়েন্ট নাম্বার 2, কিউটা যাতে বাধা না পায় তাই তুমি ওখানে খড়ি বসিয়েছিলে। পয়েন্ট নাম্বার 3, থার্স্টন ছাড়া আর কারোর সঙ্গে তুমি বিলিয়ার্ডস খেলো না। পয়েন্ট নাম্বার 4, মাসখানেক আগে তুমি আমায় বলেছিলে যে থার্স্টনের সন্ধানে দক্ষিণ আফ্রিকার কিছু সম্পত্তি আছে, যেটা কিনতে হলে 1 মাসের মধ্যে কিনতে হবে, এবং তোমায় সে বলেছিল যেন তার সঙ্গে তুমিও কিছু ভাগ কেনো। পয়েন্ট নাম্বার 5, তোমার চেক বই আমার ড্রয়ারে চাবিবন্ধ আছে এবং চাবিটা তুমি চাওনি। এবং পয়েন্ট নাম্বার 6, মাই ডিয়ার ওয়াটসন, অতএব তুমি এখানে টাকা খাটাবে সেটা ঠিক করেছ। আরে, এ তো একেবারে সহজ। হোমস বললেন, ঠিকই বলেছ। তারপর ঈষৎ বিরক্তির সঙ্গে বললেন, যে কোনো সমস্যার সমাধানের পরে অমন সহজ হয়ে ওঠে, কিন্তু এই দেখো একটা সমস্যা যার সমাধান হয়নি, দেখো কোনো কিনারা করতে পারো কিনা। এই বলে একটা কাগজ হোমস ওয়াটসনের দিকে ছুঁড়ে দিয়ে পুনরায় তার পরীক্ষার কাজে মগ্ন হলেন। কাগজ লেখা চিত্রলিপি গোছের বস্তুটির দিকে তাকিয়ে ওয়াটসন অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। বলে উঠলেন, এ কি হোমস, এ তো কোনো শিশুর আঁকা ছবি। হোমস মুচকি হেসে বললেন,
তাই বুঝি? তোমার তাই মনে হলো? ওয়াটসন সঙ্গে সঙ্গে বলে উঠলেন। তাছাড়া আর কি? হোমস গম্ভীর স্বরে বললেন, কি যে হতে পারে সেটা জানার জন্য নরফর্কের অন্তর্গত থোর্ফ ম্যান এর মিস্টার হিলটন কিউবেট অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছেন। আজ সকালের প্রথম ডাকে এটা এসেছে, আর তিনি নিজে আসছেন পরের ট্রেনে। ওই দরজায় কলিং বেলের শব্দ হলো। আশ্চর্য হব না যদি উনি হয়ে থাকেন। সিঁড়ি বেয়ে ভারী পায়ের শব্দ উঠে আসছিল। পর মুহূর্তেই এক ভদ্রলোক প্রবেশ করলেন। ভদ্রলোক লম্বা, দাড়ি গোঁফ কামানো। তার স্বচ্ছ চোখ আর রক্তিম কপাল দেখে বুঝতে অসুবিধা হয় না যে লন্ডনে বেকার স্ট্রিটের কুয়াশা থেকে তিনি দূরেই বসবাস করেন। সেই নির্মল আবহাওয়ার খানিকটা যেন তিনি সঙ্গে করে এনেছেন মনে হলো। আমাদের দুজনের সঙ্গে করমর্দন করে তিনি বসতে যাচ্ছেন এমন সময় সেই অদ্ভুত কাগজটার ওপর তার চোখ পড়ল। সেই কাগজটা ওয়াটসন চেয়ারের ওপর রেখে দিয়েছিলেন। ভদ্রলোক বললেন, ওটা থেকে কি বুঝলেন মিস্টার হোমস? শুনেছি অদ্ভুত অদ্ভুত রহস্য আপনি সমাধান করতে ভালোবাসেন, এবং এর চেয়ে অদ্ভুত রহস্য বোধহয় আর আপনি পাবেন না। যাতে আপনি দেখে রাখবার সময় পান, সেজন্য আমি ওটা আগেই পাঠিয়েছিলাম। হোমস বললেন, সত্যি ব্যাপারটা রহস্যময়। দেখলে মনে হয় বুঝি কোনো শিশুর খেয়াল। কয়েকটা অদ্ভুত মূর্তি নাচছে, এইটুকুই দেখা যাচ্ছে। তা অমন একটি অদ্ভুত ব্যাপারের ওপর আপনি এতটা গুরুত্ব দিচ্ছেন কেন? আমি হলে দিতাম না মিস্টার হোমস, কিন্তু আমার স্ত্রী দিচ্ছেন। আতঙ্কে তিনি আধমরা হয়ে পড়েছেন। মুখে কিছু না বললেও তা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না, আর সেই জন্যই আমি এই রহস্যের কিনারা করবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছি। কাগজখানা হোমস এমনভাবে তুলে ধরলেন যাতে রোদ এসে সোজা সেটার উপরে পড়ে। কাগজটা কোনো নোটবুকের থেকে ছিঁড়ে নেওয়া। লেখাটা পেন্সিল দিয়ে লেখা। সেটা হলো একটি এমন অদ্ভুত সিরিজে লেখা বা আঁকা ডান্সিং মেন। কিছুক্ষণ পরীক্ষার পর মিস্টার হোমস কাগজটা ভাঁজ করে রেখেছিলেন ভিতরের পকেটে। তারপর বললেন, মামলাটা অত্যন্ত চিত্তাকর্ষক ও অসাধারণ বলেই তো মনে হচ্ছে মিস্টার কিউবেট। কিছু কিছু খবর আমি আপনার চিঠি থেকে পেয়েছি। তাহলেও দয়া করে আবার সমস্ত ঘটনাটা গোড়া থেকে বলে যান, আমার বন্ধু ডক্টর ওয়াটসনের জন্য। গুছিয়ে বলার ব্যাপারে আমি বিশেষ পটু নই। নার্ভাসভাবে বলিষ্ঠ দু হাতের মুঠো খুলতে খুলতে আর বন্ধ করতে করতে অতিথিটি বললেন, তাই বলছি, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো দয়া করে জিজ্ঞাসা করবেন। গত বছরে আমার বিবাহ হয়, সেই সময় থেকেই শুরু করছি। প্রথমেই বলি, আমি ধনী নয় বটে, কিন্তু তাহলেও রাইডিং থোরপে আমাদের পূর্বপুরুষরা প্রায় 500 বছর ধরে বসবাস করছে, এবং পুরো নরফোক কাউন্টিতে আমাদের থেকে সুপরিচিত বংশ আর একটিও নেই। গত বছর জয়ন্তী উৎসবে আমি লন্ডনে এসে উঠি রাসেল স্কোয়ারের এক বোর্ডিং হাউসে, কারণ আমাদের পল্লী পুরোহিত পার্কার তখন সেখানে থাকতেন। এলসি প্যাট্রিক নামে এক মার্কিন তরুণীও থাকতেন সেখানে। ওর সঙ্গে আমার আলাপ হয়, এবং সেই আলাপ 1 মাসের মধ্যে গভীর প্রেমে পরিণত হয়। তারপর এক রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদের বিয়ে হয়, এবং সস্ত্রীক আমি নরফোর্কে ফিরে আসি। হয়তো মনে করবেন, আমার মতো এক বনেদি বংশের লোকের পক্ষে সম্পূর্ণ অজ্ঞাতকুলশীল এক ভদ্র মহিলাকে অতীত ইতিহাস কিছু না জেনে বিবাহ করা নিছক পাগলামি। কিন্তু তাকে দেখলে বা তার সঙ্গে পরিচিত হলে বুঝতে পারতেন নিশ্চয়। এ ব্যাপারে তার কথাবার্তা হয়েছিল অত্যন্ত পরিষ্কার, এবং এই বিবাহ ভেঙে দেবার সুযোগ শেষ পর্যন্তও তিনি আমায় দিয়েছিলেন। বলেছিলেন, জীবনে প্রচুর অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িয়েছিলাম, সে সবই ভুলে যেতে চাই আমি। সেই অতীত জীবনের কথা আমি কখনোই তুলব না, কারণ সে প্রসঙ্গ হবে আমার পক্ষে অত্যন্ত বেদনায়ক। তবে বলতে পারি, হিলটন, আমায় বিয়ে করার অর্থ হলো এমন একজনকে বিয়ে করা যে এহেন কোনো কাজ করেনি যে জন্য তার লজ্জা পাওয়ার কিছু আছে। এ বিষয়ে তোমায় আমাকে বিশ্বাস করতে হবে, এবং অতীত জীবনের কোনো উল্লেখ করতে তুমি আমায় বাধ্য করবে না। এই শর্ত পছন্দ না হলে তুমি একাই ফিরে যাও নরফোর্কে। আমার জীবন যেমন নিঃসঙ্গ তেমন নিঃসঙ্গই থাকুক।
ঠিক এই কথাগুলি তিনি আমায় বলেছিলেন বিবাহের আগের দিন। সেই শর্তে রাজি হয়ে আমি বিয়ে করেছিলাম এবং সেই থেকে এখনো পর্যন্ত সেই শর্ত পালন করে আসছি। আমাদের 1 বছরের বিবাহিত জীবনে আমরা সুখী বলতে পারেন, কিন্তু প্রায় মাসখানেক আগে অর্থাৎ গত জুন মাসের শেষ দিকে প্রথম আমি ঝামেলার পরিচয় পেলাম। একদিন আমার স্ত্রীর নামে আমেরিকা থেকে একটা চিঠি আসে। সে চিঠিতে আমেরিকার ছাপ ছিল। চিঠিটা পড়ে মুহূর্তে আমার স্ত্রীর মুখ রক্তশূন্য হয়ে গেল। চিঠিটা অগ্নিস্থানে ফেলে দিলেন তিনি। এ নিয়ে পরে তিনি একটিও কথা তুললেন না। আমিও চেপে গেলাম, কারণ কথা যা দিয়েছি তা তো রাখা উচিত। তবে বেশ বুঝতে পারলাম সেই জন্যই তিনি শান্তি পাচ্ছিলেন না। সেই থেকেই একটা ভয়ের ছাপ তার মুখে লেগে রইল, যেন কি একটা ব্যাপারে তিনি অপেক্ষা করছেন। আমায় সব খুলে বললে ভালো করতেন, বুঝতে পারতেন সব সেরা বন্ধু। কিন্তু নিজে থেকে যদি না বলে, তো আমি তো সে কথা তুলতে পারবো না। খেয়াল রাখবেন মিস্টার হোমস, অত্যন্ত সত্যনিষ্ঠ তিনি। যদি অতীত জীবনে কোনো ঝামেলার মধ্যে পড়েও থাকেন, তিনি যে সে ব্যাপারে নির্দোষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি নরফোর্কের একজন সাধারণ ছোটখাটো জমিদার গোছের মানুষ বটে, কিন্তু তাহলেও আমার বংশমর্যাদা আমার কাছে অনেকখানি। ইংল্যান্ডের কারো চেয়ে কম নয়, একথা তিনিও জানতেন বিয়ের আগে থেকেই। সুতরাং তার তরফ থেকে যে সে বংশে কোনো কলঙ্ক আসবে না এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত। এবার আমি আমার কাহিনীর আশ্চর্য ঘটনায় আসছি। সপ্তাহখানেক আগে, গত সপ্তাহের বৃহস্পতিবার, আমি লক্ষ্য করলাম একটা জানলার খড়গড়িতে কয়েকটা ওই রকম অদ্ভুত নাচের ভঙ্গি, যেমনটা ওই কাগজটায় দেখছেন, খড়ি দিয়ে আঁকা। ভেবেছিলাম বুঝি ওই অস্তাবলের চাকরটার কাজ, কিন্তু সে দিব্যি খেয়ে বারবার বলল এ সম্বন্ধে কিছুই জানে না। বোঝা গেল যেমন করেই হোক রাত্রেই কেউ ওগুলো এঁকে থাকবে। তখনকার মতো ধুয়ে ফেললাম ওগুলো। পরবর্তীকালে এ নিয়ে স্ত্রীকে প্রশ্ন করে অত্যন্ত আশ্চর্য হলাম দেখে যে তিনি এ ব্যাপারটার প্রচুর গুরুত্ব দিচ্ছেন এবং আমায় অনুরোধ করলেন যেন ভবিষ্যতে অমন আরো কিছু চোখে পড়লে অবশ্য ওকে জানান। সপ্তাহখানেক কেটে গেল, কিছু হলো না। তারপর কাল আমি এই কাগজটা পাই বাগানের সূর্য ঘুড়িটার ওপরে। এলসিকে এটা দেখাতেই ও একেবারে অজ্ঞান হয়ে পড়লেন। সেই থেকে তাকে যেন স্বপ্নে পাওয়া মানুষ বলে মনে হচ্ছে। প্রায় হতবুদ্ধি হয়ে পড়েছেন, চোখে ভয় চকিত চাউনি। তখনই লেখাটার সঙ্গে চিঠিটা আপনার কাছে পাঠাই। পুলিশকে বলিনি, পাছে তারা উপহাস করে। কিন্তু আপনি মিস্টার হোমস, আমার কি করা উচিত? আমি ধনী বটে, কিন্তু তাহলেও তার জন্য আমি আমার সর্বস্ব খরচ করতে পারি। অখণ্ড মনোযোগের সঙ্গে হোমস তার কাহিনী শুনলেন। বনেদি ইংরেজ ঘরের চমৎকার সন্তান এই ভদ্রলোক। সাদাসিধে, ভদ্র, বড় বড় নীল চোখ, মুখাবয়ব সুন্দর, প্রশান্ত। স্ত্রীর প্রতি তার ভালোবাসা আর নির্ভরতা যেন তার সর্বশরীর দিয়ে ভাস্বর হয়ে উঠেছে। চুপচাপ কিছুক্ষণ চিন্তা করে হোমস বললেন, দেখুন মিস্টার কিউবেট, এ নিয়ে আপনি আপনার স্ত্রীকে সরাসরি প্রশ্ন করুন। তাকে বলুন যে এই গোপন তথ্যের আপনিও ভাগীদার হতে চান। নেতিবাচক ভঙ্গিতে ঘাড় নেড়ে মিস্টার কিউবিট বললেন, না মিস্টার হোমস, কথা যখন দিয়েছি তখন আমার কথা নড়চড় হবে না। এলসি ইচ্ছে করলে আমায় বলতে পারতেন। আমার পক্ষে তার গোপনতার মধ্যে জোর করে প্রবেশ করা ঠিক হবে না। তবে এহেন ক্ষেত্রে অবস্থা বুঝে আমার কাজ করার অধিকার আছে এবং তাই আমি করব। হোমস বললেন, যথাসাধ্য সাহায্য আমি আপনাকে করব। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করি, কোনো অপরিচিত লোক কি আপনাদের ওখানে সম্প্রতি এসেছে বলে শুনেছেন? মিস্টার কিউবিট বললেন, কই না তো। যতটুকু বুঝেছি জায়গাটা মোটামুটি নির্জন। তাহলে তো কোনো নতুন মুখ দেখা গেলেও আলোচনা হতো। হোমস বললেন। মিস্টার কিউবিট বললেন,
হ্যাঁ, তবে সে তো যেখানে দেখা যাবে কেবলমাত্র সেই এলাকাতেই। ছোট ছোট বেশ কয়েকটা বাড়ি ওখানে ছড়ানো আছে। পরস্পরের থেকে বেশি দূরেও নয় সেগুলো। তাছাড়া ওখানকার চাষিরা ঘর ভাড়াও দিয়ে থাকে। হোমস বললেন, এই লেখাগুলোর একটা অর্থ যে আছে তা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। আর যদি সত্যি অর্থবহ হয় তাহলে নিশ্চয়ই পাঠোদ্ধার করতে পারবো। কিন্তু এই নমুনাটি এতই ছোট, আর যেসব ঘটনার কথা আপনি বললেন সেগুলো এতই অসম্ভব যে সূত্র হিসেবে ওগুলোর ওপর নির্ভর করা যায় না। তা আমার পরামর্শ হলো আপনি নরফর্কে ফিরে যান, ভালো করে লক্ষ্য রাখুন, আর নতুন করে কোনো ডান্সিং মেনের যদি ছবি পান আর নকল করে রাখবেন। বড়ই আফসোসের কথা যে জানলায় যেসব ছবিগুলো ছিল তার কোনো কপি করে রাখা হয়নি। খোঁজ রাখুন কোনো অচেনা লোকের সেখানে আনাগোনা হয়েছে কিনা। নতুন কোনো প্রমাণ পেলে আমায় অবশ্যই জানাবেন। এর চেয়ে বেশি কোনো উপদেশ আপাতত আমি আপনাকে দিতে পারছি না মিস্টার কিউবেট। সেরকম জরুরি কিছু ঘটলে আমি নিজে গিয়ে আপনার সঙ্গে দেখা করব। এরপর থেকে শার্লক হোমস গভীর চিন্তায় ডুবে রইলেন। কয়েকদিন ধরেই তিনি বারবার ভাঁজ করা কাগজটা বার করে অনেকক্ষণ ধরে ছবিগুলো লক্ষ্য করলেন। আর এই প্রসঙ্গে তিনি কোনো কথাই বললেন না। কথাটা বললেন ঘটনার 15 দিন পরে। তখন ডক্টর ওয়াটসন বাইরে যাচ্ছিলেন। তিনি ডেকে বললেন, এখন তোমার না বেরোনোই ভালো ওয়াটসন। ওয়াটসন বললেন, কেন? হোমস বললেন, মিস্টার হিলটন কিউবিটের কাছ থেকে আজ সকালে আমি একটা টেলিগ্রাম পেয়েছি। মনে আছে তো সেই ডান্সিং ম্যানের ছবির কথা? বেলা 1:20 সময় তার লিভারপুড স্ট্রিটে পৌঁছানোর কথা। যে কোনো মুহূর্তে তিনি পৌঁছে যেতে পারেন। তার থেকে জানলাম কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই মিস্টার কিউবিট এলেন। স্টেশন থেকে একটা ঘোড়ার গাড়ি নিয়ে। মনে হলো ভদ্রলোক অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ও চিন্তিত। কপালে তার বলিরেখা ফুটে উঠেছিল। ক্লান্ত শরীরটা একটা ইজি চেয়ারে এলিয়ে দিয়ে বললেন, আমার স্নায়ুর উপরে প্রচন্ড চাপ পড়ছে মিস্টার হোমস। মতলববাজ কিছু অজানা অচেনা লোক অদৃশ্য থেকে ঘিরে রয়েছে। এই চিন্তাই যথেষ্ট অস্বস্তিকর। তার উপর আমার মনে হচ্ছে যে আমার স্ত্রী এলসি ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। এ আর আমি সহ্য করতে পারছি না। একটু একটু করে তিনি শুকিয়ে যাচ্ছেন। আমার 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 চোখের সামনে তিনি শুকিয়ে যাচ্ছেন। হোমস প্রশ্ন করলেন, তিনি কিছু প্রকাশ করেননি? না মিস্টার হোমস, অথচ দু একবার মনে হয়েছে এই বুঝি তিনি বলে ফেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত সাহসে কুলায়নি বোধ হয়। চেষ্টা করেছি এ বিষয়ে তাকে সাহায্য করতে, কিন্তু স্বীকার করতে কি ভালোভাবে গুছিয়ে বলতে পারিনি। ফলে ভয়ে পিছিয়ে গেছেন। আমাদের প্রাচীন বংশের গ্রামের আমাদের নিষ্কলঙ্ক সুনামের উল্লেখ করেছেন। মনে হচ্ছে এবার এবার হয়তো সে প্রসঙ্গটা তুলবেন, কিন্তু যে কারণেই হোক অন্য প্রসঙ্গ চলে এসেছেন। হোমস বললেন, নিজে থেকে আপনি নিশ্চয়ই কিছু খবর পেয়েছেন মিস্টার কিউবিট? তা পেয়েছি, এবং বেশ কিছু খবরই পেয়েছি। অনেকগুলো ডান্সিং ম্যানের ছবি পেয়েছি। নিয়ে এসেছি আপনি দেখবেন বলে। আর তার চেয়েও বড় কথা, দেখেছি লোকটাকেও। হোমস বললেন, হ্যাঁ, বলেন কি, যে এঁকেছে? হ্যাঁ, এবং আঁকছে এমন অবস্থায় দেখেছি। সব বলছি শুনুন। যেমনটি দেখেছি, যেমন যেমন ঘটেছে। এখান থেকে ফিরে পরদিন সকালেই সর্বপ্রথম আমার চোখে পড়ে বেশ কয়েকটি ডান্সিং ম্যানের ছবি। যন্ত্রপাতি ঘরের কালো দরজায় খড়ি দিয়ে আঁকা। সামনের জানলাগুলো থেকে দেখা যায় স্পষ্ট। একটার নিখুঁত নকল নিয়েছিলাম। এই দেখুন। একটা কাগজ তিনি ভাঁজ করে টেবিলের ওপর রাখলেন। হোমস বলে উঠলেন, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। তারপর বলে যান বলে যান। নকল করা হয়ে গেলে মুছে ফেললাম ছবিগুলো, কিন্তু দুদিন পরেই আবার একদিন সকালে একটা নতুন ছবি। এই যে এই যে সেটার নকল। হাতে হাত ঘষে হোমস নিঃশব্দে হেসে উঠলেন। বাহ, বেশ তাড়াতাড়ি আমাদের সূত্র সংগৃহীত হচ্ছে, কি বলো মাই ডিয়ার ওয়াটসন?
3 দিন পরে আবার একটা এলো। এটা কাগজে লেখা। এটা ছিল সূর্যঘড়ির নিচে রাখা, এই যে এটা রাখা ছবিগুলো লক্ষ্য করবেন অবিকল আগেরটার মতো। তখন আমি ঠিক করলাম লোকটার জন্য তৈরি হয়ে থাকবো। রিভলভার হাতে বার করে পড়বার ঘরে বসে রইলাম। বাগানটা আর মাঠটা সেখান থেকে স্পষ্ট দেখা যায়। রাত তখন প্রায় 2টো। আমি জানলার কাছে বসে আছি। চারদিক অন্ধকার। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ পেলাম। দেখি আমার স্ত্রী, পরনে ড্রেসিং গাউন। আমায় অনুরোধ করলেন গিয়ে শুয়ে পড়তে। পরিষ্কার করে তাকে বললাম আমি দেখতে চাই তাকে, যে আমাদের সঙ্গে এমন বাজে হেয়ালিপনা করছে। উনি বললেন এ এক অর্থহীন রসিকতা এবং আমার এ নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। তারপর বললেন দেখো হিলটন, সত্যিই যদি এতে তোমার বিরক্তি হয়ে থাকে তো চলো কোথাও বেড়াতে চলে যাই, তাহলেই আর কোনো ঝামেলা থাকবে না। কথা শেষ হতে না হতেই চাঁদের আলোয় দেখলাম তার মুখ চোখ আরো ফ্যাকাশে হয়ে উঠল। তার হাত আমার কাঁধে আরো চেপে বসলো। যন্ত্রপাতি ঘরের ছায়ায় দেখলাম কি একটা প্রাণী নড়াচড়া করছে। একটা কালচে মূর্তি গুড়ি মেরে ঘুরে এসে দরজাটার সামনে বসলো। পিস্তল নিয়ে আমি তাকে তাড়া করতে যাচ্ছিলাম, কিন্তু এলসি আমাকে 2 হাতে জড়িয়ে ধরে মরিয়া হয়ে আঁকড়ে রইলেন। তাকে সরিয়ে ফেলার চেষ্টা করলাম। শেষ পর্যন্ত আমি মুক্ত হলাম বটে, কিন্তু যতক্ষণে গিয়ে দরজা খুলে ওখানে পৌঁছলাম তার আগেই ও পালিয়ে গেল। তবে একটা চিহ্ন সে রেখে গেছে। ওই যে ছবিটা আপনাকে দিয়েছি, ওটা যন্ত্রপাতি ঘরের দরজায় আঁকা ছিল। আগের 2বার আপনাকে দেওয়া ছবিগুলোর মতোই। আর তার কোনো চিহ্ন পাইনি সমস্ত মাঠটা খুঁজেও। অথচ আশ্চর্যের ব্যাপার এই যে লোকটা সারা রাতই এখানে ছিল, কারণ সকালবেলা যখন আবার দরজাটা পরীক্ষা করি দেখি যে সে পর্যন্ত আমি রাতে দেখেছিলাম তার সঙ্গে আরো কিছু ছবি যুক্ত হয়েছে। হোমস জিজ্ঞাসা করলেন, সেইটুকুর কোনো কপি করে রেখেছেন? হ্যাঁ, খুব সামান্যই। তবু এই দেখুন তা নকল। এই বলে তিনি আর একটা কাগজ দেখালেন। এবারের ছবিটা এই রকম। এটা ছিল দরজাটার ওপর পাল্লায়। হোমসের মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট দেখা গেল। তিনি বলে উঠলেন, আচ্ছা বলুন তো, এই লেখাটা কি আগের লেখাটারই অংশ, নাকি আগেরটার সঙ্গে এর কোনো সম্বন্ধই নেই? চমৎকার! আমাদের পক্ষে এইটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা হচ্ছে, রীতিমতো আশা হচ্ছে। বলে যান মিস্টার কিউবিট, ভারী কৌতূহলজনক আমাদের এই মামলা। আর আমার কিছু বলবার নেই মিস্টার হোমস। আমি আমার স্ত্রীর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলাম আমায় ওভাবে আটকে রাখার জন্য। না হলে নিশ্চয়ই শয়তানটাকে ধরে ফেলতাম। এলসি বললেন আমায় আটকে দিয়েছিলেন পাছে আমার কোনো আঘাত লাগে এই ভয়ে। কিন্তু পলকের জন্য আমার মনে হয়েছিল হয়তো তার ভাবনা হয়েছিল আমি নয়, ওই লোকটা আঘাত হয়। কারণ লোকটাকে যে আমার স্ত্রী চিনতেন এবং জানতেন ও কি বলতে চাইছে এ বিষয়ে সন্দেহ মাত্র নেই। কিন্তু মিস্টার হোমস, আমার স্ত্রীর গলার আওয়াজে আর চোখের চাউনিতে এমন একটা কিছু ছিল যা থেকে সন্দেহের কোনো প্রশ্ন ওঠে না। আমার ইচ্ছে গোটা 6 ছোকরাকে কোপঝাড়ের আড়ালে লুকিয়ে রেখে দেওয়া, আর লোকটা এলে তাকে উত্তম মধ্যম দেওয়া, যাতে ভবিষ্যতে আর কখনো আমাদের পেছনে না লাগে। হোমস বললেন, "উহুম, অত সহজে মিটবার ব্যাপারে নয় মিস্টার কিউবিট। আচ্ছা, কদিন এখন আপনি লন্ডনে থাকতে পারবেন?" আজই আমায় ফিরে যেতে হবে। আমার স্ত্রীকে একা ওখানে রাখা কোনো মতেই আমার ইচ্ছে নয়। অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছেন, অনুরোধ করেছেন অবশ্যই যেন আমি ফিরে আসি। তাও অবশ্য ঠিক। তবে যদি থাকতে পারতেন তাহলে 2-1 দিনের মধ্যেই আমি আপনার সঙ্গে যেতে পারতাম। কাগজগুলো রেখে যান। আশা করছি অবিলম্বেই আমি এ বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করতে পারবো। আগন্তুক যতক্ষণ ছিলেন ততক্ষণ হোমস তার নির্লিপ্ত ভাব বজায় রেখেছিলেন। তবে তিনি যে অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছিলেন তাকে চিনি বলে এটা আন্দাজ করতে ওয়াটসনের কঠিন হলো না।
ভদ্রলোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি টেবিলের কাছে গেলেন। তারপর ডান্সিং মেনের সমস্ত ছবিগুলো টেবিলে বিছিয়ে খুব একটা জটিল হিসাব নিয়ে বসলেন। 2 ঘন্টা ধরে হোমস বিভোর হয়ে অনেক অঙ্ক কষলেন আর চিঠি লিখলেন। ওয়াটসনের উপস্থিতির কথা যেন একেবারে ভুলেই গেলেন তিনি। যখন কাজ এগিয়েছে খুশিতে শীষ দিয়ে আর গান গেয়ে উঠলেন। আর যখন কোনো কিনারা করতে পারছেন না, কপালে বলিরেখা তুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকছেন অনেকক্ষণ। শেষ পর্যন্ত তিনি তৃপ্ত সূচক আওয়াজ তুলে লাফিয়ে উঠলেন। তারপর হাতে হাত ঘষতে ঘষতে ঘরের মধ্যে পায়চারি শুরু করলেন। তারপর একটা সুদীর্ঘ টেলিগ্রাম লিখলেন। বললেন, জন ওয়াটসন, এই টেলিগ্রামের উত্তর যদি আমি যেমন আন্দাজ করছি সেরকম হয়, তোমার সংগ্রহে এত চমৎকার মামলা যুক্ত হবে। আশা করছি হয়তো নরফোর্কে যেতে পারবো এবং তার এই রহস্যর ওপর কিছু আলোকপাত করতে পারবো। কৌতূহলে ওয়াটসন বুক ভরে উঠল। কিন্তু ওয়াটসন ভালো করেই জানেন হোমস তার রহস্যের উদ্ঘাটন করবেন যখন ভালো বুঝবেন এবং তার নিজের মতো করেই তা করবেন। তাই অপেক্ষায় করে রইল ওয়াটসন। কখন তিনি বুঝবেন কথাটা তখন বলবেন হয়তো। কিন্তু দেরি হলো টেলিগ্রামের উত্তর আসতে। 2 দিন কাটল অত্যন্ত অধৈর্যের মধ্যে। যখনই ঘণ্টার শব্দ হচ্ছে হোমস উৎকণ্ঠ হয়ে উঠছেন। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা চিঠি এলো মিস্টার হিলটন কিউবিটের কাছ থেকে। নতুন কোনো ঘটনা ইতিমধ্যে সেখানে ঘটেনি। কেবল সেদিন সকালবেলা সূর্য ঘড়ির নিচে একটা নাচুনে মানুষের ছবি ছাড়া সেই ছবিটারও একটা কপি তিনি সেই সঙ্গে পাঠিয়েছেন। অদ্ভুত কারুকার্যটার দিকে কয়েক মিনিট ঝুঁকে থাকার পর হঠাৎ হোমস লাফিয়ে উঠলেন। বিস্ময় ও হতাশাসূচক একটা আওয়াজ করে তার মুখ ফ্যাকাশে হয়ে পড়েছে। বলে উঠলেন, ব্যাপারটা বড় বেশি গড়াতে দেওয়া হচ্ছে না ওয়াটসন? আজ রাতে নর্থ ওয়েলহ্যামসামের যাওয়ার কোনো গাড়ি আছে? টাইম টেবিল দেখে ওয়াটসন সঙ্গে সঙ্গে বললেন, না, শেষ গাড়িটা এইমাত্র চলে গেছে। হোমস বললেন, তাহলে খুব তাড়াতাড়ি প্রাতরাশ সেরেই ভোরের প্রথম গাড়িটা ধরবো আমরা। ওখানে যাওয়া এখন অত্যন্ত জরুরি। আর এই সেই খবর যার জন্য এত ছটফট করছি আমি। 1 মিনিট। মিসেস হাডসন হয়তো উত্তরটা সঙ্গে সঙ্গেই দিতে হবে। না, যেমনটি ভেবেছিলাম তাই। এই খবরটার ফলে পরিস্থিতিটা মিস্টার হিলটন কিউবিটের জানিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এক ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়েছেন ভদ্রলোক। দেখা গেল তার অনুমানই ঠিক। ছেলে মানুষই আর রাজকবি বলেছে কাহিনীটাকে মনে করেছিলাম, তার ভয়ঙ্কর পরিণতি আমার গোচর হলো। তখনকার সেই মানসিক অবস্থা এখনো যেন আমি উপলব্ধি করছি মাই ডিয়ার ওয়াটসন। খুশি হতাম যদি অন্যরকম উপহার পাঠককে উপহার দিতে পারতাম। কিন্তু ওয়াটসন, তা তথনিষ্ঠ হতে হবে মাই ডিয়ার ওয়াটসন। একটার পর একটা ঘটনার সাজিয়ে সেই উপসংহারকে লিখতে হবে তোমায়। নর্থ ওয়েলসডাম স্টেশনে নেমে গন্তব্যস্থলের নাম করতে না করতে স্টেশন মাস্টার দৌড়ে এলেন হোমসদের দিকে। বললেন, আপনারাই কি লন্ডনের ডিটেকটিভ? বিরক্তি একটা ছায়া হোমসের মুখের উপর খেলে গেল। হোমস বললেন, আচ্ছা, এই কথা মনে হচ্ছে কেন? স্টেশন মাস্টার বললেন, ইন্সপেক্টর মার্টিন যে এইমাত্র নরউইচ থেকে এসে গেছেন, তাহলে হয়তো আপনারা ডাক্তার। মহিলাটি এখনো মারা যাননি, মানে শেষ যখন খবর পেয়েছি তখন পর্যন্ত অন্তত না। হয়তো তাড়াতাড়ি করলে এখনো বাঁচাতে পারবেন তাকে, যদি তার ফলে তাকে ফাঁসি কাঠে ঝুলতে হয়। দুশ্চিন্তায় হোমসের ভ্রু ঘন হয়ে উঠল। বললেন, আমরা রাইডিং থোর খামার বাড়িতে যাচ্ছি বটে, কিন্তু সেখানকার খবর কিছুই জানি না। স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, ভারী ভয়ঙ্কর ব্যাপার। মিস্টার হিলটন কিউবিট আর তার স্ত্রী দুজনকেই গুলি করা হয়েছে। ভদ্রমহিলাটির প্রথম স্বামীকে, তারপরে নিজেকে গুলি করেন। চাকররা তো তাই বলছে। ভদ্রলোক মারা গেছে, আর ভদ্রমহিলাটি বাঁচবেন কিনা তাতে তাদের সন্দেহ আছে। হায় হায়, নরফোর্কের সবচেয়ে বনেদি বংশের সন্তান, সবাই তাকে সম্মান করত। আর একটি কথা না বলে হোমস একটা গাড়ি ভাড়া করলেন। 7 মাইলের এই সুদীর্ঘ পথে এবারও মুখ খুললেন না তিনি। এমন হতাশ হতে তাকে খুব কমই দেখেছেন ওয়াটসন। সমস্তক্ষণ অত্যন্ত অস্বস্তি বোধ করছেন।
সকালের খবরের কাগজগুলো খুব মনোযোগ সহকারে পড়ছিলেন। তার সবচেয়ে বড় আচমকা এমনভাবে ঘটে যাবে তাতে তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছেন। অথচ দুদিকের দৃশ্য কৌতূহলের সামগ্রীর অভাব ছিল না, কারণ যে অঞ্চল দিয়ে ওয়াটসনরা চলেছেন ইংল্যান্ডের অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল সেটা। এখানে ওখানে ছড়ানো কয়েকটা কুটির যেমন একালের সাক্ষ্য বহন করেছে, আবার উঁচু উঁচু চৌকো গির্জার চূড়াগুলো সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ইষ্ট অ্যাংলিয়ার গৌরব উজ্জ্বল যুগের। চাঁদনিওয়ালার সামনের দরজাটার দিকে এগোতে এগোতে ওয়াটসন লক্ষ্য করলেন সামনে টেনিস মাঠের পাশের কালো যন্ত্রপাতি, ঘরটা আর পায়ার ওপর দাঁড়ানো সূর্য ঘড়িটা, যার সঙ্গে ওয়াটসনদের অদ্ভুতভাবে পরিচয় হয়েছে। ছোটোখাটো একজন চটপটে মানুষ, গোঁফ, মোম লাগানো, সেইমাত্র একটা উঁচু দুসওয়ারি ঘোড়ার গাড়ি থেকে নামলেন। নরফর্ক পুলিশের ইন্সপেক্টর মার্টিন বলেই পরিচয় দিলেন তিনি। হোমস নাম শুনে তিনি তো অবাক, বললেন, সে কি মিস্টার হোমস? রাত 3টেয় তো হত্যাকাণ্ড হয়েছে, অথচ আপনি লন্ডন থেকে সে খবর পেয়ে এসে পৌঁছলেন আমার সঙ্গে একসঙ্গে। এরকমই একটা আন্দাজ করে বেরিয়েছিলাম, যদি বাধা দিতে পারি এই আশায়, হোমস বললেন। তাহলে নিশ্চয়ই আপনার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ আছে, কারণ শোনা যাচ্ছে এই দম্পতির মধ্যে প্রচুর ভালোবাসা ছিল। হোমস বললেন, আমার সাক্ষ্য শুধু ওই ডান্সিং মেনদের ছবি। ব্যাপারটা পরে আপনাকে বুঝিয়ে বলবো। ইতিমধ্যে হত্যাকাণ্ডটা যখন বন্ধ করা যায়নি, তখন যা জানি তার সাহায্য অত্যন্ত সুবিচারের ব্যাপারে সাহায্য করবার জন্য আমি উদ্গ্রীব। আপনি কি আমার সঙ্গে একসঙ্গে তদন্ত করবেন, নাকি আমি আমার মতো কাজ করে আলাদা তদন্ত করব? ইন্সপেক্টর আন্তরিকতার সঙ্গে বললেন, হ্যাঁ, আপনার সঙ্গে একত্রে কাজ করছি, এর জন্য আমি গর্ববোধ করছি মিস্টার হোমস। হোমস বললেন, সেক্ষেত্রে তাহলে আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে সাক্ষ্য প্রমাণাদি শুনব, জায়গাটা পরীক্ষা করে দেখব। ইন্সপেক্টর মার্টিনের কাণ্ডজ্ঞানের অভাব ছিল না। হোমসকে তার ইচ্ছে মতো কাজ করতে বাধা দিলেন না তিনি, এবং হোমসের তদন্তের ফলাফল সবসময় লক্ষ্য করতে লাগলেন। স্থানীয় ডাক্তার এক পলাতক বৃদ্ধ তিনি সেই সময় মিসেস হিউবিটের ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, তার ক্ষত ভয়ঙ্কর হলেও মারাত্মক নাও হতে পারে। মগজের ধার ঘেঁষে খুলিটা চলে গেছে, সুতরাং জ্ঞান ফিরতে কিছুক্ষণ সময় লাগবে। তাকে গুলি করা হয়েছে না তিনি নিজেকে নিজেই গুলি করেছেন, এ কথার উত্তর সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে গুলিটা করা হয়েছে খুবই কাছ থেকে। ঘরে একটা মাত্র পিস্তল পাওয়া গেছে, তার 2টি নলই খালি। এমনও হতে পারে যে মহিলাটিই অপরাধী, কারণ রিভলভারটা পড়েছিল ওদের দুজনের মাঝামাঝি জায়গায়। হোমস জিজ্ঞাসা করলেন, ভদ্রলোককে কি সরানো হয়েছে? না 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 না, কোনো কিছুই আমরা শুইনি, কেবল ভদ্র মহিলাটিকে ছাড়া। ওভাবে আহত অবস্থায় তাকে ফেলে রাখা সম্ভব ছিল না। আপনি কতক্ষণ এখানে আছেন ডাক্তার সাহেব? রাত এই ধরুন 4টে থেকে। আর কেউ ছিল তখন? হ্যাঁ, এখানকার একজন কনস্টেবল ছিল। আপনি কোনো কিছুতেই হাত দেননি তো? না 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 না। খুব বিবেচনার কাজ করেছেন। আচ্ছা, কে আপনাকে খবর দিয়েছিল? গৃহকর্ত্রী সন্ডার্স। সেই কি সর্বপ্রথম খবরটা জানায়? হ্যাঁ হ্যাঁ, সে আর রাঁধুনি মিসেস কুক। কোথায় তারা? রান্নাঘরে বোধহয়। হোমস মনে মনে বললেন, তাহলে তাদের বক্তব্যটাই প্রথমে শোনা যাক। এতক্ষণ আপনারা শুনলেন দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যানের প্রথম পর্ব। শার্লক হোমস গল্প পাঠে এবং আরও সামান্য কিছু চরিত্রে ছিলাম আমি পার্থিব। ডক্টর ওয়াটসন এবং মিস্টার হিউবিটের চরিত্রে ছিলেন স্বপ্নিল বাসু। এছাড়া পোস্টার ডিজাইন, সাউন্ডস্কেপ ডিজাইন এবং গল্পের সূত্রধার প্রিয়াংশু ঘোষ। আগামী 20 সেপ্টেম্বর আমাদের এই চ্যানেলে আসতে চলেছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যানের শেষ এবং অন্তিম পর্ব। শুভরাত্রি।